ডিজিএফআই এর জিআইসি পরিদর্শনে ট্রাইব্যুনাল অতীতে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল জানালেন চিফ প্রসিকিউটর। আগে বিশেষ মহলকে সুবিধা দেয়ায় জ্বালানি খাতে সংকট খেসারত দিচ্ছে জনগণ, উত্তরণে তৎপর সরকার জানালেন প্রধানমন্ত্রী। এবং রাজস্ব আদায় স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগ সরকারের, ম্যানুয়াল পদ্ধতি বাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন 9 সংস্থায় চালু হচ্ছে ডিজিটাল চালান। আমন্ত্রণ চ্যানেল এস সন্ধ্যার কথায়, সাথে আছি আমি সঞ্চিতা শিকদার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 1-11-র সময় জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার জেআইসিতে আটকে রেখে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ ডিজিএফআই সদর দপ্তরে অবস্থিত জেআইসি ও আয়নাঘর পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ন্যায় বিচারের স্বার্থে এ পরিদর্শনে অংশ নেয়। চিফ প্রসিকিউটর বলেন, গোপন এই বন্দিশালায় আব্দুল্লাহিল আমান আজমি সহ বহু মানুষকে বছরের পর বছর নির্যাতন করা হয়েছে। আওয়ামী লীগ আমলে বিরোধী দল ও ভিন্ন মতের মানুষকে গুম করে রাখতে এই অমানবিক অবকাঠামো ব্যবহার করা হতো। ভবিষ্যতে দেশে যেন আর কোনো আয়নাঘর বা গোপন নির্যাতন কেন্দ্র প্রতিষ্ঠিত না হয় সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এখানে কিন্তু আমাদের ব্রিগেডিয়ার আজমি সহ অনেক বন্দীদেরকে এই জেআইসিতে রাখা হয়েছে, দিনের পর দিন তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। আরও একটি বিষয় দেখবেন, 1-11-র সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে এগুলি বিচারে রিফ্লেকশন হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতে একটি বিশেষ মহলকে অন্যায্য সুবিধা দিতে জ্বালানি খাতে যে অপরিকল্পিত নীতি নেওয়া হয়েছিল আজ দেশের মানুষ তার খেসারত দিচ্ছে। বর্তমানে সরকার এই ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকালে জাতীয় সংসদের এলডি হলে শান্তির পায়রা উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তিনি দিনব্যাপী এই কর্মসূচির সূচনা করেন। এর আগে সংসদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান 2টি চারাগাছ রোপণ করেন। উদ্বোধনী পর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাব সভাপতি অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ এবং মহাসচিব ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল উপস্থিত ছিলেন। আমরা পেয়েছি একটি দুর্বল অর্থনীতি, বিভাজিত প্রশাসন, ভঙ্গুর শিক্ষা বা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা। সেই অবস্থা থেকে সরকার চেষ্টা করছে সমগ্র দেশকে সফলভাবে ঘুরে যাতে দাঁড় করাতে পারে। সাম্প্রতিক সময়ে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। আগামীকাল একদিনের সফরে চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে বাঁশখালীতে চলছে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ উদ্দীপনা, জোরদার করা হয়েছে নিরাপত্তা। সফরকালে তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি গৃহহারা 100 পরিবারকে নতুন ঘর ও ত্রাণ সামগ্রী হস্তান্তর করবেন। এছাড়া তিনি অংশ নেবেন একাধিক কর্মসূচিতে। প্রতিনিধি মোহাম্মদ এরশাদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার তার এই সফরকে ঘিরে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। উপজেলা জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। একই সঙ্গে বন্যা দুর্গত মানুষের মধ্যে দেখা দিয়েছে নতুন আশার আলো। আমাদের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান বাঁশখালী আগমন উপলক্ষে আমরা অত্যন্ত খুশি। বয়োবৃদ্ধ থেকে শিশু থেকে শুরু করে কিষানীরা এবং জেলে এবং যারা কৃষক কাজ করে তারা ভোর থেকে অধীর আগ্রহ বসে আছে মাননীয় প্রধানমন্ত্রীকে
বরণ করে নেওয়ার জন্য। এই ইউনিয়নে আসছেন ওনার বাবা মা এবং উনি আসতেছেন। অত্র এলাকার মানুষ খুব উচ্ছ্বসিত। আমরা বাঁশখালীবাসী ওদের আগ্রহ নিয়ে ওনার জন্য অপেক্ষা করতেছি। আমরা যদি বন্যাবাসী হও আমাদেরকে উনি দেখতে আসতেছে, এটার জন্য ওনাকে বাঁশখালীবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। বাঁশখালীর উন্নয়নের জন্য সর্বপ্রথম আমি প্রধানমন্ত্রীর মুখ থেকে বাঁশখালীর শিল্পনগরী ঘোষণা করবে এটা প্রত্যাশা করি। উপজেলার বাহারচড়া সমুদ্র সৈকতে তৈরি করা হচ্ছে জনসভার মঞ্চ, যেখানে বক্তব্য দেবেন সরকার প্রধান। তৈরি করা হচ্ছে হেলিপ্যাড, চলছে সড়ক সংস্কার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এই সমাবেশে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর হস্তান্তর সহ ত্রাণ সামগ্রী বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে একটি জনসভার মতো ব্যবস্থা করছি, সেই সাথে জেলা প্রশাসন থেকে 100টি সম্পূর্ণ ঘর নির্মাণ করে 100টি পরিবারকে উপহার দেওয়া হবে। এরপরে প্রতিবন্ধী যারা রয়েছে তাদেরকে নগদ টাকা দেওয়া হবে 15 জনকে, এবং 200 জন মানুষকে আমরা ত্রাণ বিতরণ করব। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বাঁশখালী সফর। তার এই সফরের সার্বিক নিরাপত্তায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, যেটা আমাদের জেলা বিশেষ শাখার ডিউটি প্রোগ্রাম মোতাবেকে থাকবে, এবং আমাদের এখানে সারা পোশাক থাকবে, আমাদের যে গোয়েন্দা নজরদারিও থাকবে। ওনাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত হয় সে ব্যাপারে আমরা সতর্ক অবস্থানে আছি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন এবং সম্ভাব্য উন্নয়ন ঘোষণাকে ঘিরে প্রধানমন্ত্রীর এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাঁশখালীবাসী। এখন সবার দৃষ্টি এই সফর থেকে কি বার্তা এবং কি ধরনের উন্নয়নের ঘোষণা আসে সরকার প্রধানের বক্তব্যে। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন 9টি অধিদপ্তর ও সংস্থায় ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল চালানের মাধ্যমে সরকারি রাজস্ব আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সফল বাস্তবায়নের পর সম্প্রতি পরিকল্পনা 4 শাখার উপসচিব বিকাশ বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে সংস্থাগুলোকে এ নির্দেশ দেওয়া হয়। পুলিশ, বিজিবি, র্যাব ও ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর ম্যানুয়াল চালানের জটিলতা দূর করে স্বচ্ছতা ও আর্থিক জবাবদিহি বাড়াতেই এ সিদ্ধান্ত। বিশেষজ্ঞ নিরাপত্তা বিশ্লেষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, চালান শুরু হলে রাজস্ব ফাঁকি ও অনিয়মের সুযোগ কমবে। তবে এটি পুরোপুরি কার্যকরের আগে মাঠ পর্যায়ের ইন্টারনেট সুবিধা, কারিগরি সক্ষমতা ও সাইবার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তারা। গণঅভ্যুত্থান নিউটনের কোনো আপেল ছিল না, এটি দীর্ঘ 17 বছরের আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 36 দিনের পেছনের 17 বছরের ত্যাগ অস্বীকার করা রাজনৈতিক অপরিপক্কতা। নতুন রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে রাজনীতিতে দায়িত্বশীল আচরণ ও চেতনা বিক্রির রাজনীতি বন্ধের আহ্বান জানান তিনি। এ সময় ভারতের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুসম্পর্ক রাখার কথা বললেও দিল্লি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ বিরোধী চক্রান্তে ব্যবহারের সুযোগ দিচ্ছে, যা ভারত এড়াতে পারে না। শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঢাকা এবং দাফন দিল্লিতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে সম্পর্ক থাকবে জনগণের সাথে, আওয়ামী লীগের সাথে নয়। এছাড়া ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার এবং ছাত্রদলকে উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। তখন আকর্ষণ দেশনেত্রী তারপরে খেতাব পেলেন 90 গণতন্ত্র মুক্ত। বহুদলীয় গণতন্ত্রের মধ্যে আর একটা মাত্রা হলো আমরা সংসদীয় গণতন্ত্রের মধ্যে আসা, তাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়, তারপরে কেয়ারটেকার সরকার আসা, তাও তার এরপরে 2001 সালের গভর্নমেন্ট পরে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে 1/11 সেই 1/11 বেনিফিশিয়ারি কে? ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেই 1/11 এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা তাদের মধ্যে সূত্র আছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ এবং জনগণের অধিকার নিশ্চিত হওয়ার মধ্য দিয়েই এর সার্থক পরিসমাপ্তি হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ সরকারি বাসভবনে জুলাই এখনও শেষ হয়নি শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি কথা বলেন।
ডাক্তার শফিকুর রহমান বলেন, এই প্রদর্শনী কোনো সরকারের সাফল্য নয়, বরং বিগত 15.5 বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ও জনগণের নিগ্রহ তুলে ধরার জন্য। তিনি আরও উল্লেখ করেন, 2009 সালে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে পিলখানা হত্যাকাণ্ড ও বিচারিক হত্যার মাধ্যমে বিরোধী দল দমন শুরু হয়। 2018 সালে কোটা নিয়ে প্রতারণা এবং 2024 জুলাইয়ে ছাত্রদের উপর বর্বরোচিত হামলা চালানো হয়। শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জুলাইয়ের সঠিক ইতিহাস ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানান। বিএনপিও রাজি হবে, এমনকি গণভোটের বক্তব্যটা প্রস্তাবটা তারাই প্রথমে দেবে, তারাই দিয়ে গণভোটের জন্য মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এবং জনগণকে কথা দিয়ে গণভোটে যদি বেশিরভাগ জনগণ হা বলে, তাহলে গণভোটের রায় সবাই বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। তাদের মুখ দিয়ে বললো, আমরাও বললাম, যেই নির্বাচন হলো, যে কায়দায় হোক তারা গেলেন ক্ষমতায়, 2/3 পেয়ে গেলেন, এবার তাদের মানসিকতা বদলে গেল। কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। আজ সকালে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই এক বিজ্ঞপ্তিতে জানায়, চেম্বার জজ আদালতের আদেশ অমান্য করা এবং গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আসামির পালিয়ে যাওয়ার রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত 22 এপ্রিল হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলেও 4 আগস্ট তিনি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান। তবে 6 আগস্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত ওই জামিন স্থগিত করে তাকে 24 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। অন্যথায় পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। বর্তমানে তাকে কুমিল্লা আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঢাকা সিলেট মহাসড়কের সিলেটের ওসমানী নগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার তিনি হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিআরটি এর মাধ্যমে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 5 লাখ টাকা, পঙ্গুত্ব বরণকারীদের 3 লাখ টাকা এবং আহতদের 1 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। আহতদের চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন। মৌলভীবাজারের বড় লেখায় দৈনিক 500 টাকা মজুরি বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকরা। শনিবার সকালে নিউ সমনবাগ চা বাগানের প্রধান কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে পাথারিয়া চা বাগান ও নিউ সমনবাগ চা বাগানের মোকাম ডিভিশনের নারী পুরুষ সহ বিপুল সংখ্যক চা শ্রমিক অংশ নেন। এ সময় শ্রমিকরা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন এবং দাবি আদায়ের পক্ষে নানা স্লোগান দেন। সমাবেশে পাথারিয়া চা বাগানের ভারপ্রাপ্ত সভাপতি মজন বাউরি ও মোকাম ডিভিশনের পঞ্চায়েত কমিটির সভাপতি ফজল তাঁতি, সমনবাগ চা বাগানের ভারপ্রাপ্ত সভাপতি নারায়ণ কালোয়ার ও জুরি ভ্যালি কার্যক্রমের সহ সভাপতি শ্রীমতী বাউরি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের তারাশে চলন বিল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান অমৃতা। শনিবার দুপুরে তিনি তারাশ উপজেলার মান্নান নগরের 9 নম্বর ব্রিজ এলাকায় দাঁড়িয়ে চলন বিলের মনোরম সৌন্দর্য উপভোগ করেন। এ সময় 300 একর জমিতে প্রায় 500 কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপনের লক্ষ্যে চলন বিলের সমন্বিত ইকো ট্যুরিজম প্রকল্পের জায়গা তিনি পরিদর্শন করেন। পরিদর্শনে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সামিউজ্জামান, স্থানীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক সহ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস কেনা দেশগুলোর উপর সর্বোচ্চ 100% শুল্ক আরোপের পথ সুগম করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। শুক্রবার 86-11 ভোটে স্যাংশনিক রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব 2026 বিলটি পাশ হয়। আইনটি কার্যকর হলে রুশ জ্বালানির বড় ক্রেতা চীন, ভারত সহ কয়েকটি দেশের পণ্যে শুল্ক আরোপের ক্ষমতা পাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি পুতিন রুশ ধনকূপের ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব রয়েছে। এদিকে ন্যাটোভুক্ত দেশে রাশিয়ার সীমিত স্থল অনুপ্রবেশ,
সাইবার হামলা বা উস্কানিমূলক পদক্ষেপের আশঙ্কা করছে মার্কিন গোয়েন্দারা। ফলে অর্থনৈতিক চাপের পাশাপাশি পূর্ব ইউরোপে সামরিক উত্তেজনাও বাড়ছে। ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস 38 রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের অপরাজিত 109 রানের প্রথম ইনিংসে 263 রান তোলে টাইগাররা। জবাবে টিগু উইলের 130 রানের ওপর ভর করে 355 রান সংগ্রহ করে অজি একাদশ। 92 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার 22 বছর বয়সী বাঁহাতি পেসার ক্যাম্বেল থমসনের তোপের মুখে মাত্র 54 রানে অল আউট হয় সফরকারীরা। থমসন একাই নেন 8টি উইকেট আর বাকি 2 উইকেট পান কোরি রকিচলি। দ্বিতীয় ইনিংসে ওপেনার তানজিদ হাসান তামিমের 22 রান ছাড়া আর কোনো ব্যাটার 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। প্রথম ইনিংসে 4 উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ। আগামী 13 আগস্ট ডারউইনে মূল টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে এই লজ্জ ব্যাটিং ধস দলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের তরুণ বক্সারদের আন্তর্জাতিক মানে গড়ে তুলতে জেবি বক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জেবি বক্সিং সিজন 10। প্রতিযোগিতায় দেশি বিদেশি মিলিয়ে অংশ নেয় মোট 14টি দল। এতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের তরুণ বক্সারদের পাশাপাশি ভারত ও যুক্তরাজ্য থেকে আসা দলও অংশ নেয়। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল এস। আয়োজকরা জানান, নিয়মিত প্রশিক্ষণ, প্রতিযোগিতার সুযোগ ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের তরুণ বক্সাররা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার, চাইনিজ উদ্যোক্তা জ্যাকি, বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির মিডিয়া সেক্রেটারি শাহেদ ইসলাম শাকিল সহ আরও অনেকে। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত এমন আয়োজনের উপর গুরুত্ব দেন সংশ্লিষ্টরা। আয়োজক ও খেলোয়াড়দের প্রত্যাশা, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে বিশ্ব বক্সিংয়ের মঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরবে দেশের তরুণ বক্সাররা। আমরা চেষ্টা করছি বাংলাদেশে বক্সিংটাকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য। এই জন্য আমরা কাজ করছি। আমাদের সারা বাংলাদেশের 8টি ডিভিশন আছে, আমাদের 8টি ডিভিশনেই আমাদের 8টি ডিভিশনাল সেক্রেটারি আছে। আমরা চেষ্টা করছি সারা দেশে তৃণমূল থেকে বক্সার তুলে আনবার জন্য। চ্যানেল এস সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ডিজিএফআই এর জেআইসি পরিদর্শনে ট্রাইব্যুনাল, অতীতে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল জানালেন চিফ প্রসিকিউটর। আগে বিশেষ মহলকে সুবিধা দেয়ায় জ্বালানি খাতে সংকট, খেসারত দিচ্ছে জনগণ, উত্তরণে তৎপর সরকার জানালেন প্রধানমন্ত্রী। রাজস্ব আদায় স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগ সরকারের, ম্যানুয়াল পদ্ধতি বাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন 9 সংস্থায় চালু হচ্ছে ডিজিটাল চালান। রাশিয়ার তেল ক্রয়, ভারত চীনের ওপর 100% শুল্কের পথ খুলল যুক্তরাষ্ট্র, সিনেটে বিল পাস। এবং অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতির টেস্ট ম্যাচ বাংলাদেশের 54 রানে অল আউট হয়ে ইনিংস ব্যবধানে হারল মেহেদী মুশফিকরা। এই ছিল চ্যানেল এস সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেল এস সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।